করার কথা। তো তোমরা জয়েন করে গেছো, আর ওয়েট না করে আমি স্টার্ট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, স্ক্রিনটা আমি শেয়ার করছি, সবাই দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে রিপ্লাই করো। রিসেন্ট একটা, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে গ্রেট। আচ্ছা, সবাই প্লিজ একটু মিউট করে নাও। কোয়েশ্চেন কোয়েশ্চেন আনসার সেশন যখন হয়, প্লিজ। আচ্ছা অরিন্দম, তোমাকে আমি মিউট করে দিলাম, প্লিজ কখনো মিটিং এ জয়েন করলে এটা মিউট করে নেবে, বিকজ ওখানে আরো স্টুডেন্টরা কথাবার্তা বলছে হয়তো। আচ্ছা, তো আজকের সেশন যেটা আছে টেকনিক্যাল ইন্টারভিউ সেশন, তো ওটা বেসিক্যালি আমি শুরু করে দিচ্ছি। লাস্ট একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল কম্পোজিটিং এর ওপর। তো ওই কম্পোজিটিং এর টেস্ট কি টাইপের হয়, কোম্পানি আমাদের কাছে টেস্ট নিতে এসে কিছু টেস্ট ফাইল স্যাম্পল হিসেবে আমাদেরকে দিয়ে যায়, তো ওই স্যাম্পল টেস্ট ফাইলটা নিয়ে আমি স্টার্ট করবো আজকে সেশনটা। তো হতে পারে তোমরা অনেক প্র্যাকটিস করেছো এবং ফিউচারও করবে, বাট টেস্টের সময় কি টাইপের ফাইল বা স্যাম্পল দিয়ে থাকে নর্মালি, তো সেগুলো একটু তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করে একটু দেখাচ্ছি। ওকে, আচ্ছা, আই বিলিভ তোমরা প্লেসমেন্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করেছো কম্পোজিটিং এর ওপর, এটা নিউজ পাইপলাইনের উপর কাজ হবে। কাজ করতে হবে তোমাদের, টেস্টটা কবে হবে এখন আমি জানি না। তো একটা আমি ওর বেসিসে একটা কম্পোজিটিং উপরে দেখাচ্ছি। ওকে, আচ্ছা এবার আমি বলি, যখনই তোমরা কোনো কোম্পানিতে প্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করবে, তো প্রথমে তো একটা টেস্ট তোমাদের দিতে হবে। তো ওটা কোম্পানি রিকোয়ারমেন্ট ওয়াইজ কোম্পানি তোমাদেরকে অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, টেস্টটা নিতে পারে। তো অফলাইন টেস্ট যদি হয়, তাহলে কোম্পানির যে কোম্পানিতে অফিসে গিয়ে তোমাদেরকে দিতে হতে পারে, বা কখনো কখনো আমাদের মোবাইল ইনস্টিটিউটেও টেস্টটা হতে পারে। আর অনলাইন হলে তোমাদেরকে বাই ইমেলে টেস্ট ফাইলটা পাঠিয়ে দেওয়া হবে, একটা পার্টিকুলার টাইম দেওয়া হবে, ওই টাইম ফ্রেমের মধ্যে তোমাদের টেস্ট ফাইলটা কমপ্লিট করে কিন্তু সাবমিট করতে হবে। ওকে, ওই ডেডলাইনের মধ্যে, ওই ডেডলাইনের মধ্যে যদি সাবমিশন না করো তাহলে কিন্তু তুমি শর্ট লিস্টেড কোনো রকম ভাবেই হবে না। ওকে, তার মানে তোমাকে রিজেকশন লিস্টে ওনারা মার্ক করে দেবেন। এবার একটা ব্যাপার আছে নেক্সট, যে টেকনিক্যাল ইন্টারভিউ রাউন্ডে কি হয়, এই টেস্টের বেসিসেই কিন্তু কোয়েশ্চেন গুলো করা হয়ে থাকে, টেকনিক্যাল কোয়েশ্চেন যেগুলো থাকবে। এছাড়া এইচআর রাউন্ড তো থাকেই। তো টেকনিক্যাল যেহেতু সেশন, তো টেকনিক্যাল কোয়েশ্চেন গুলি আমি প্রথমে করব। আচ্ছা, আজকে আমরা নিউকের উপরই আহ, পুরো সেশনটা করার চেষ্টা করব। আর যদি আমরা টাইম কিছু পাই, তো আফটার এফেক্ট সফটওয়্যারে গিয়েও আমরা একটু দেখবো। ওকে, তো আমার কাছে জাস্ট একটা প্রিভিয়াস টেস্ট ফাইল ছিল, যেটা কোনো না কোনো কোম্পানি আমাদের এখান থেকে যখন স্টুডেন্ট রিক্রুট করেছিল তখন আমাদের কাছে ওনারা দিয়েছিলেন। তো সেটা আমি জাস্ট ওপেন করে রেখেছি, আমি এটা ক্লোজ করে দিলাম, আমি নতুন থেকে শুরু করছি, একদম ফ্রেশ। তো দেখো এখানে একটা টেস্ট ফাইল আছে কম্পোজিটিং এর। এবার দু রকমের টেস্ট হয়। ওকে, কখনো কখনো কি হয়, লাইভ অ্যাকশন ফুললি, কখনো কখনো এটা হয় একদম সেপারেট সিজির ওপরে হয়। সিজি মানে কি জানো, কম্পিউটার গ্রাফিক্স যেটা বলে, ঠিক আছে? তো যে অ্যানিমেশন মুভিস গুলো দেখো, বা ভিএফএক্স এর যে লাইভ অ্যাকশন মুভিস গুলো দেখো, ওখানে প্রচুর আছে যেগুলো থ্রি ডি এলিমেন্ট থাকে বা অবজেক্টস, যেমন বিল্ডিং গুলো হতে পারে থ্রি ডি তে বানানো, কিছু এফেক্টস এর পার্ট হতে পারে, বা কিছু মডেলিং টেক্সচারিং লাইটিং পার্ট থাকতে পারে, কিছু ক্যারেক্টার থাকতে পারে। সেগুলো থ্রি ডি তে মডেলিং করে লাইটিং অ্যানিমেশন করার পর ওগুলো রেন্ডার করে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, রাইট? ওগুলোকে তোমাকে কম্পোজিটিং করতে হবে। তো কারা করতে পারবে? তোমরাই করতে পারবে। ওকে, অ্যাজ এ কম্পোজিটর মোস্টলি নিউজ পাইপলাইনে কাজ হয়, বাট কিছু কিছু স্টুডিও আফটার এফেক্টসেই করে। তো আমি দুটো সফটওয়্যারের কথাই বলবো কম্পোজিটিং এর জন্য, আফটার এফেক্টস এবং নিউজ দুটোই কিন্তু প্যারালালি তোমরা প্র্যাকটিসটা চালিয়ে যাবে। আমরা জানি না কোন কোম্পানি কোন সফটওয়্যারে বা কোন পাইপলাইনে কাজ করে থাকবে। ওকে, তো প্রথমে আমি আউট এই ফোল্ডারটা ওপেন করে দেখলাম, এখানে টেস্ট আউটপুটের একটা গাইডলাইন বা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে দেখো একটা টেক্সট ফাইল করতে প্রচুর টাইম লাগে, আমি পুরোটা কিন্তু প্রপারলি করতে পারবো না, ঠিক আছে? তো ওর জন্য অনেক টাইম লাগে, আমি জাস্ট ওভারভিউ করে দেখাবো। আর যদি কিছু কনফিউশন থাকে সেগুলো তোমরা ফ্যাকাল্টির সাথে কথা বলে নিও। আর বেসিক যেটা থাকবে সেটা হচ্ছে লেয়ারিংটাই থাকে মোস্টলি।
আচ্ছা, ইম্পর্টেন্ট পার্ট যেটা থাকে, অলওয়েজ কোম্পানি একটা ফোল্ডার স্ট্রাকচার দিয়ে দেন। ওকে, সেই ফোল্ডার স্ট্রাকচার কিন্তু তোমাদেরকে মেনটেন করতে হবে। তোমাদের সুপারভাইজার বা যিনি টেকনিক্যাল পার্সন থাকবেন তোমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, ওনারা কিন্তু এই স্ট্রাকচারের উপর কিন্তু কোয়েশ্চেন করবে। ধরো একটা ওয়ার্কফ্লো দিয়ে দিয়েছে, সে এই ওয়ার্কফ্লো মেনটেন করে তোমরা কিন্তু সফটওয়্যারের কাজটা করবে। এখন আমি নিউকি আগে কাজটা দেখাবো। তো তাহলে কিন্তু তোমাকে এখান থেকে কোয়েশ্চেন করা হবে যে আচ্ছা তোমাকে তো একটা ইনস্ট্রাকশন এটা দেওয়া হয়েছে, তুমি এইভাবে কেন করলে, তখন তুই কিন্তু তোমাকে ক্লারিফিকেশন দিতে হবে, এবং ওখানে ক্লারিফিকেশন দিলেও তোমাকে কিন্তু রিজেক্ট করে দেওয়ারই 90% চান্সেস থাকে, বিকজ তুমি ইনস্ট্রাকশন বা গাইডলাইন ফলো করোনি। তার কারণ একটা কোম্পানিতে যখন তুমি কাজ করবে অ্যাজ এ আর্টিস্ট, সেটা হতে পারে যে কোনো ডিপার্টমেন্টে, রোটো, পেন্ট, কম্পিউটারিং, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটার। তো একটা কাজের ইনস্ট্রাকশন বা গাইডলাইন থাকবে, সেই গাইডলাইন হিসেবে যদি কাজ না করো, তাহলে তোমাদের কাজ বা আউটপুট প্রসেসটা, ওই প্রসেসটা কমপ্লিট করার পর যে আউটপুট বা শর্টটা, ওটা কিন্তু ওনাদের লাইভ প্রজেক্টে কাজে লাগাতে পারবেন না। তার মানে ওটা ওয়েস্ট অফ ওয়ার্ক হয়ে যাবে। তো সেই জন্য ইনস্ট্রাকশন ফলো করা বা গাইডলাইন মেনটেন করা ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে কি ইম্পর্টেন্ট, ডিরেকশন সাবমিট টু ইয়ার টেস্ট আউটপুট, ডু নট মেক এনি চেঞ্জেস টু দিস ফোল্ডার। মানে ফোল্ডার কখনো চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এর বেশি একটা বলে দিই, তোমরা যখন কোনো প্রোডাকশন হাউসে জয়েন করবে, ওনাদের একটা প্রোডাকশন পাইপলাইনের ওয়ার্ক ফ্লো থাকে, মানে ফোল্ডার স্ট্রাকচার। কি হয়, কিছু কোম্পানিতে একটা স্কিপ থাকে, যেখানে অটোমেটিকলি ফোল্ডার থেকে আহ, মানে সার্ভারে কানেকশন থাকে, যেগুলো একটা ফোল্ডার জাস্ট ড্র্যাগ করে করে ফাইলটা সেভ করলে, এবার ওই ফাইলটা, ওটা স্কিপ লাগানো থাকে, জাস্ট কপি পেস্ট করে অন্য জায়গায় ফেলে দিলে পরে যখন নিউ বা আফটার এফেক্ট যে কোনো সফটওয়্যার যখন ওপেন করে, তাহলে রিলিঙ্ক করাতে হয় না। রিলিঙ্ক করাটা নিশ্চয়ই জানো, আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা আউটপুট রেফারেন্সটা প্রথমে ওপেন করে নেবো, রাইট? আউটপুট রেফারেন্স এখান থেকে টানলাম। সবাই নিশ্চয়ই আমরা জানি। আচ্ছা, এখন আমরা আর কাউকে অ্যাকসেপ্ট করবো না, এখনো স্টুডেন্টরা ট্রাই করছে মিটিং এ জয়েন হওয়ার জন্য। তো তোমাদের বন্ধু বান্ধবদের বলে দিও, ওরা যাতে নেক্সট টাইম অন টাইমে জয়েন করে। আমি 5 মিনিট টাইম দিয়ে দিচ্ছিলাম, এরপরে কিন্তু কাউকে আর অ্যাকসেপ্ট করবো না। ওকে? আচ্ছা, তো এবার দেখো এটা রেফারেন্স, কারেক্ট? এবার এই রেফারেন্সটা আমি এখানে ইম্পোর্ট করে নিলাম। ঠিক আছে, এই রেফারেন্সটা কি বলতে চায়, রেফারেন্স মানে তোমার আউটপুটটা এই টাইপের করতে হবে। ওকে, এটা ম্যাচ করতে হবে, সেই জন্য একটা রেফারেন্স কোম্পানি দিয়ে দেয়। এবার এই রেফারেন্সটার সাথে সাথে কিছু ফুটেজও দেওয়া আছে। এই দেখো ফুটেজ এখানে রয়েছে, থ্রি ডি রিগটা দিয়ে দিয়েছে, মানে থ্রি ডি রিগটা, মানে রিংটা এখানে থ্রি ডিতে বানানো, এবং ইএক্সআর এর রেন্ডার আউটপুট দেওয়া আছে সিঙ্গেল ফ্রেম, রাইট? দেওয়া আছে। এটা থ্রি ডি মডেল বানানো হয়েছে, মডেল বানিয়ে এটা ইএক্সআর এর রেন্ডার করা রয়েছে। এগুলো পাস কম্পোজিটিং বলা হয়, কিন্তু হতে পারে কখনো কখনো টেস্টে তোমাকে পাসের সাথে লাইভ অ্যাকশনের পুরো ইন্টিগ্রেশনটাও থাকতে পারে। ওকে, তো তাহলে এই থ্রি ডি রিংটাও আমি একটু ইম্পোর্ট করে নিলাম। ঠিক আছে, করে নিলাম। এটা মায়া থেকে বা আদার্স কোন থ্রি ডি সফটওয়্যার থেকে রেন্ডার করে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আমি আর একটা লেয়ার আছে, এই লেয়ারটাও কিন্তু এখানে ইম্পোর্ট করে নিলাম। এখানে এখানে ইম্পোর্টের দুটো লেয়ার আছে, লেয়ার ওয়ান, লেয়ার টু। তাহলে দুটোই আমি কিন্তু ইম্পোর্ট করে নেব। এভাবেও আমরা করতে পারি, বা কখনো কখনো যদি প্রবলেম হয় এখানে নিয়ে নেব। ওকে, এটা কিন্তু আউটপুট, সরি। তাহলে আমার কি কি নিয়ে নিয়ে হলো এখানে, আমরা এখানে আউটপুট রেফারেন্সটা নিয়ে নিয়েছি, কারণ প্রথমেই আমাদের আউটপুটটা দেখতে হবে। আউটপুট যদি ম্যাচ না করে তাহলে প্রবলেম। আর তারপরে লেয়ার্স গুলোকে আমি নিয়ে নিলাম, থ্রি ডি রিগ আমি নিয়ে নিয়েছি। ওকে, থ্রি ডি রিগ নিয়ে নেওয়ার পরে কি করেছি, এটা মানে রিগ বলে ফেলছি, এটা রিং। তারপরে রুমের টপটা নিয়েছি, ইনপুটটা নিয়েছি। এবার ইনস্ট্রাকশন আমাদের এখানে ওয়ার্ডে খোলা রয়েছে। ঠিক আছে, ওয়ার্ড ডকুমেন্টে কি বলে রয়েছে, ফোল্ডার স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না, ইউ শুড নট আপলোড এনিথিং ইন দিস ফোল্ডার। ঠিক আছে, এই ফোল্ডারে কিছু কাজ এক্সট্রা আপলোড করা যাবে না। দিস ইজ অনলি ফর ডাউনলোড রিকোয়ার্ড ফাইল টেস্ট ফর ইয়োর ডিভাইস। ঠিক আছে, এটা ডাউনলোড করে কাজ করার জন্য। আচ্ছা, নেক্সট সেকেন্ড পয়েন্ট কি লিখেছে, হোয়েন ইউ সাবমিট ইউর টেস্ট প্লিজ মেক শিওর সাবমিট অ্যাজ জিপ ফাইল। জিপ বা রার, জিপ করতে সবাই জানো, মানে যখন তোমরা টেস্টে সাবমিশন করবে, ইনস্ট্রাকশন কি দেওয়া আছে, আলাদা আলাদা ফোল্ডারে কাজ করবে।
ধরো সাপোজ এখানে একটা ফোল্ডার বানিয়ে নিলে, এখানে আমি কিচ্ছু করবো না, ঠিক আছে? তো আলাদা করে ধরো ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে নিলাম, বা এটা আমি একটা এখানে একটা নতুন ফোল্ডার বানিয়ে জাস্ট দেখানোর জন্য করছি, টেস্ট আউটপুট, এখানে টেস্ট আউটপুট, ঠিক আছে? টেস্ট আউটপুট, ডেফিনেটলি আগে তোমার নামটা লিখতে হবে। ধরো, ধরো তোমাদেরই কারো, ধরো ABCD নাম দিতে, ওকে? এবার এখানে তোমাকে আলাদা করে ধরো নিউকের, যেহেতু ওনারা আলাদা করে কিছু সেগ্রিগেট করে দেয়নি, ঠিক আছে? তো তাহলে এখানে তুমি নিজের থেকে একটা বানিয়ে দিতে পারো নিউক ফাইল, ওকে? এটা কিন্তু খুব ভালো করে সবাই দেখো, হ্যাঁ? নিউক ফাইল, এখানে রেন্ডার আউটপুট, রেন্ডার আউটপুট, আর এখানে দিয়ে ফাইনাল বা এমওভি দিতে পারো, ঠিক আছে? জাস্ট আমি এক্সাম্পল দিলাম, এবার তোমার নিজের মতো করে করতেই পারো, ঠিক আছে? আর একটা রেফারেন্স ফাইল রাখতে পারো, কিছু যদি ডাউনলোড করতে হয়, পেন্টের জন্য কিছু বানাতে হলে একটা রেফারেন্স ফাইল। কখনো কখনো সামটাইমস কোম্পানি কি করে, পুরো ইনস্ট্রাকশন এখানে প্রপারলি লিখে দেয়, কতগুলো ফোল্ডার বানাবে কি, তখন কিন্তু সেটা মেনটেন করতে হবে। এখানে কিন্তু ওইটা বলেনি, ওনারা এটাই বলেছেন, ওনারা অরিজিনাল যে ফাইল দিয়েছেন, এই ফাইলের ওপর কোনো ছেড়ছাড় করা যাবে না, মানে চেঞ্জেস করা যাবে না। দেখো এখানে লিখে দেয়, ডু নট মেক এনি চেঞ্জেস টু দিস ফোল্ডার, তোমাকে সেপারেট একটা জায়গাতে করতে হবে। তা আমি সেই জন্য একবার ক্লিয়ার করে এটা দেখেছি, এটা জিপ করতে হবে, কিভাবে করতে সবাই জানো। এইটা, এই ফোল্ডারটা অ্যাড টু আর্কাইভ, এখানে এই যে রান নয়, জিপ করবে। কেন করবে? এখানে ইনস্ট্রাকশন লেখা আছে, জিপ করে এখানে ওকে করে দেবে, তো অটোমেটিকলি এরকম একটা ক্রিয়েট হয়ে যাবে। এই ফাইলটা কিন্তু এবার কোম্পানিকে ইমেল করা, কোম্পানিকে সাবমিশন করা, যেভাবে এটা করবে, কিভাবে করবে, এইভাবে করে দাও, এই যে বোঝা গেল। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার তোমাকে ইন্টারভিউর সময় পুরো টেস্ট ফাইল করে জমা দিয়ে দিলে, এরপরে তোমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমরা এই ফাইলটা কেন এইভাবে জিপ করেছিলাম, এই যে এখানে জিপ লেখা আছে, জিপ কেন করেছে তোমাকে এক্সপ্লেন করতে হবে। খুব সিম্পল সিম্পল জিনিস জিজ্ঞাসা করো, তো টেস্ট ফাইলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। টেকনিক্যাল ইন্টারভিউ মানে কিন্তু অ্যাজ পার তোমার টেস্টের উপরে ম্যাক্সিমাম কোয়েশ্চেন করা হবে, এবং অ্যাজ পার তোমার নলেজ এই ফাইলটা কিরকম করেছো সেটা প্রপারলি বোঝা যাবে, এর বিষয়ে তোমাকে কোয়েশ্চেনটা কিন্তু করা হবে, ওকে? এবার আমি রেফারেন্সটা দেখে নিলাম, এবার রেফারেন্সটা আমি সাইডে সরিয়ে রেখে কিভাবে কাজটা করবো আমাকে দেখতে হবে। এটাকে টু মেরে নাও। এবার মেন যেটা অরিজিনাল ফাইল, অরিজিনাল আছে এটা, অরিজিনালটা একবার ওয়ান মেরে সিলেক্ট করে নাও। আচ্ছা, এটা যদি কনফিউশন হয় দেখ কেটে দাও, সব আমি বাদ দিয়ে দিচ্ছি। সিলেক্ট করে ওয়ান, সবাই খুব ভালো করে জানো নিউকে, যাদের যদি কিছু নিউকে কনফিউশন থাকে প্লিজ প্র্যাকটিস করো, সব বুঝতে পারবে, ওকে? আচ্ছা, ডাবল ক্লিক করলাম, সবাই যেন প্রপার্টিস চ্যানেলে, এটা প্রচুর চ্যানেল খুলতে থাকে, কনফিউশন হয়। এটা আমার সাজেশন, প্রথমে এটা ওয়ান করে নেবে। তারপর কখনো এখান থেকে কিছু ভ্যালুস কপি পেস্ট করার জন্য মাল্টিপল, যদি কখনো প্যানেল বা ফিচার্স বা কি বলবো টুল বার লাগে, তখন তোমরা এখানে বাড়িয়ে নিতে পারো, ওকে? নর্মালি ওয়ান করে নিলাম। ফার্স্ট অফ অল প্রজেক্ট সেটিং ভীষণ ইম্পর্টেন্ট, অটো আলফাটা অন করবো, অটো আলফা অন করা উচিত। এছাড়া এখানে এগুলো নিশ্চয়ই যেন র ডেটা প্রি মাল্টিপ্লাইড, এই অপশনসগুলো যদি ইনস্ট্রাকশন বা গাইডলাইনে যদি লেখা থাকে তাহলে তোমার করতে হয়, বাট লেখা থাকুক না থাকুক প্রজেক্ট সেটিংস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কি আছে, 1920 এফপি, এখানে দেখা যাবে 19,000 এফপি তোমার কাজটা করতে হবে। তাহলে এখান থেকে এস মেরে করতে পারো প্রজেক্ট সেটিং, ঠিক আছে? শর্ট কিছু এখানে রয়েছে, কোথায় গেল, এই যে প্রজেক্ট সেটিং, এডিটে গিয়ে এস। এখন আমরা কাজ করি শর্ট কিজ নিয়ে কাজ করি, তো মাঝে মাঝে এখানে কোথায় আছে ভুলে যাই। আচ্ছা, এডিটে আছে, এডিটে গিয়ে এস, ওকে? তোমরা এখান থেকেও দেখে রাখবে শর্ট কিজ গুলো, ওগুলো আস্তে আস্তে কাজ করতে পারে হয়ে যাবে, ঠিক আছে?
এক্সপ্রেস করলাম, এখানে দেখো ফুল সাইজ ফরম্যাট, এখানে চেঞ্জ করতে হবে। সিলেক্ট 192080, এখানে খুঁজবে পেয়ে যাবে, ডেফিনেটলি পাবে। হয়ে গেল, তাহলে আমার সেটিংস হয়ে গেল। প্রজেক্ট সেটিং করে কাজ যদি না করা পুরো ছেড়ছাড় হয়ে যাবে, এবং কাজটা কমপ্লিট করার পরে যখন সাবমিশন করবে ক্লায়েন্ট, মানে তোমার কোম্পানিতে যখন ইন্টারভিউ দেবে, ওরা কিন্তু পুরো ধরে তোমাকে রিজেক্ট করে দেবে। কিন্তু সেটা হচ্ছে বেসিক জিনিস। আচ্ছা, আমি দুটো টেস্ট ফাইল পাঠাবো, আমি একটু শর্ট করে তাড়াতাড়ি করার চেষ্টা করছি, ওকে? খুব সিম্পল টেস্ট ফাইল দিয়ে থাকে কিন্তু এই জিনিসটা কিন্তু বুঝে বুঝে করাটাই মেন ইম্পর্টেন্ট। তোমরা কিভাবে টেনশনে করতে থাকো, টেনশন করে নিলে হবে না, খুব বুঝে বুঝে যে কাজটা কিন্তু করতে হবে। এবার আমি একটু প্লে করে দেখছি। হোম, দেখো সিম্পল, মাত্র কতগুলো ফ্রেমে শর্ট দিয়ে যাবে, ছোট্ট 1001 to 30, মানে 30 ফ্রেমে শর্ট দিয়েছি, ছোট্ট শর্ট। ওকে, এবার এটা হয়ে গেল। এবার এটা টু মারো, মানে 1 2 করে দেখার জন্য। এটা আমার রেফারেন্স, তাহলে কি হবে, এই অবজেক্টটা বসাতে হবে। তাহলে কিভাবে বসাবো, বুঝে গেছি। তাহলে এখানে দেখো, এখানে একটা আছে ক্যারেক্টারটা, ফিমেল ক্যারেক্টার। তাহলে আমার এটা ক্রোমা বের করতে হবে। এবার এইখানে, এর আগে এখানে আমি দুই প্রেস করে দেখি, এইটা অ্যাড করতে বলবো, এটা রিংটা, ঠিক আছে? তাহলে রিংটা করার জন্য মার্জ, আমি জানি ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডের ফান্ডটা, বি ফর ব্যাকগ্রাউন্ড, আর এ ফর, এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, ফোরগ্রাউন্ডে থাকবে, সিম্পল জিনিস। এটা দেখা যাচ্ছে না কেন, অটো আলফা, এটা অটো আলফা অন, তাই দেখতে পাবো 1 এলো, এসে গেছে। দেখো এটা অফ করছি, দেখো চলে এসছে। তাহলে একটা কাজ হয়ে গেল, একটা অবজেক্ট অ্যাড করা হয়ে গেল, অবজেক্ট বা লেয়ার বলতে পারো তোমরা, ঠিক আছে? আচ্ছা, আবার একটা বলে দিচ্ছি, এক একটা কোম্পানিতে ওরা কিন্তু স্ট্রাকচার মেনটেন করে দেয়, এই নোড। আমি জানি না কোন কোম্পানি তোমার টেস্ট দেবে, কোন কোম্পানি কিরকম চাইবে। তো যে ওয়ার্কফ্লো বলে দেবে, সেই ওয়ার্কফ্লোতে, ওয়ার্কফ্লো মানে হয়তো স্পেসিফিক বলে দেবে, এই নোটগুলো নিয়ে তোমরা কাজ করবে। ধরো কি লাইট ইউজ করে ক্রোমা রিমুভ করবে, বা সাফেল লাগিয়ে চ্যানেলগুলোকে চেঞ্জ করবে, যা বলবে স্টেপ সেম, ওই স্টেপগুলো এখানে ফলো করতে হবে, ওকে? আচ্ছা, হয়ে গেল। এবার এরপরে নেক্সট, নেক্সট আমি কি দেখাবো, নেক্সট এখানে একটা উপরে একটা লেয়ার আছে, এটা ফোরগ্রাউন্ডে দিতে হবে, এটা আগেই এই, এটা ওই অল্প অন করে দেবো, দেখো এটা বসে গেল। এবার এইগুলোকে অর্গানাইজ ওয়েতে ফুল স্ক্রিন সবাই করতে নিশ্চয়ই জানে, স্পেস বার মেরে করা যায়, ঠিক আছে? এটা অর্গানাইজ ওয়েতে এইভাবে কিন্তু আনঅর্গানাইজ ভাবে রাখবে না কেউ। তো এইভাবে রাখবে, এইভাবে এইভাবে কখনো রাখবে না, ওকে? অলওয়েজ প্রপার, তাহলে বোঝা যাবে যে তুমি জিনিসটা জানো, ওকে? খুব ক্লিন কাজ করতে হবে প্রোডাকশন আছে, বিকজ তোমার ফাইল, তুমি এমনভাবে কাজ করবে যাতে তোমার ফাইলটা তোমার অ্যাবসেন্সে অন্য কেউ নিয়ে কাজ করতে পারে। সেই জন্য প্রোডাকশন পাইপলাইনের প্রসেস ফলো করতে বলা হয়, ঠিক আছে? তাহলে আমার কি হলো, দুটো লেয়ারকে অলরেডি অ্যাড করে দিই। তাহলে থার্ড লেয়ার কি হবে, এবার ক্রোমাটা, ক্রোমাটা এবার এবার আমি টু মেড করে রেখে, তাহলে এই ক্যারেক্টারটা দেখো, এই ক্যারেক্টারটা যে ফিমেল ক্যারেক্টারটা মিডিলে আছে, ঠিক আছে? তাহলে মিডিলে, তাহলে এখানে মিডিলে কোথায় অ্যাড করবো, তাহলে মিড গ্রাউন্ড, এখানে এই নিচে বসানো, এখানে সিম্পল এখানে ঢুকিয়ে। তাহলে আবার একটা মার্জ নেব, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড ফান্ডটা সবার ক্ষেত্রে খুব ভালো করে ক্লিয়ার আছে, এখানে আমি দেখে করে দেবো। এবার এখানে মাস্কিং একটা করতে হবে, অনেকগুলো প্রসেসে করা যায়, খুব সিম্পল ইন করে একটা, অনেক প্রসেস করা যায় ডিরেক্টলি, এখান থেকে মাস্ক করে এখান থেকে রিমুভ করা যায়, ইন এন্ড আউট করে, ঠিক আছে? আবার এখানে ডবল মার্ক লাগিয়ে খুব ইজিলি এটা করা যায়, আর একটা মার্ক, এটা ফোরগ্রাউন্ডের। এবার এটা কি করবে, এইটা, এখানে এইটা দিয়ে এখানে একটা রুটো নোড লাগিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে কানেকশন করে দেবো, করে এখানে আমি কি করব, এখান থেকে ইলিপস নিয়ে নিলাম, এটা গোল করে দেখো নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা করলাম, দিয়ে এটা এইভাবে, তাহলে এটা সুবিধা হবে, ঠিক আছে? এটা এটা করে ডবল ক্লিক করে এটা ইন করে দিই, ওর পারফাটা অন হয়নি, সেই জন্য খারাপ লাগবে। এবার যেন ট্রান্সফর্ম টুল দিয়ে তোমরা এটা চেঞ্জ করতে পারো, ঠিক আছে? ট্রান্সফর্ম মোড লাগিয়ে দাও এখান থেকে, সরি, কন্ট্রোল শিফট এক্স, এটা এখানে দাও,
হলো। এবার আমাকে 1 2 করে দেখতে হবে, একটা 1 2 করে মিলছে, মোটামুটি ঠিকঠাক জায়গাতেই বসেছি। এবার অরিজিনাল রেফারেন্স দেখো, ক্যারেক্টারটা একটু উপরের দিকে তুলে, এটা রাফলি কিন্তু রেফারেন্স, রেফারেন্স দেখো ইয়াটা কেটে ঠিকঠাকভাবে ব্লেন্ড করে, তোমার কিন্তু ঠিকঠাকভাবে ব্লেন্ড করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে কি দেখাচ্ছে, এই উপরের রিং এর উপরটাই দেখাতে বলছে, ঠিক আছে? স্টুডেন্টদের কাছ থেকে একটা মিনিমাম কোয়ালিটি কিন্তু ওনারা এক্সপেক্ট করেন, কিছু 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 এক্সপেক্ট করেন না। এটা দেখো একটু ছোট করতে হবে, কারণ পুরো একটা রেফারেন্স দেখাতে দেখা হবে। তাহলে ইউনিফর্মলি স্কেল এখানে করতে পারো, ইউনিফর্মলি স্কেল করতে করা যায় স্কেল। এবার মোটামুটি আমার দাঁড়িয়ে গেল ঠিকঠাক জিনিসটা। এবার একটা সেট করলাম, ফুল স্ক্রিন করলাম, ফুল স্ক্রিন করে শিফট প্রেস করে যেন এটা এইভাবে ইউনিফর্মলি আমি রোটেট করতে পারি, তাহলে দেখো মোটামুটি একটা দাঁড়িয়ে গেল জিনিসটা। এবার আমরা ক্রোমাটা রিমুভ করতে হবে। তাহলে ক্রোমা রিমুভ করার জন্য আমরা কি কি পিলাইট ইউজ করতে পারি, রিমুভ ইউজ করতে পারি, যে কোনো জিনিস ইউজ করতে পারি, ঠিক আছে? এখানে সার্চ মারতে পারি ট্যাব প্রেস করে, আমরা জানি। তাহলে পিলাইট প্রিলাইট দুটো ইউজ করতে পারি, প্রিলাইটও ইউজ করতে পারি, প্রিলাইটও ইউজ করতে পারি, এটা তোমার ব্যাপার, ঠিক আছে? এটা নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে কি করলাম দেখো উড়ে গেল। এবার সব বন্ধ করে দিলাম, এম প্রেস করবো, তাহলে এখানে সমস্যা হতে পারে, ঠিক আছে? তাহলে আমি কি করবো, ডিরেক্ট একদম এইখানে 1 মেরে নিলাম, মানে কাজটা করতে সুবিধা হবে। করে কি করব, এ প্রেস করতে হবে, আলফা, আলফা করে এখান থেকে সবাই নিশ্চয়ই যেন ক্লিন বিজি করতে হয়। রাফলি আমি দেখাচ্ছি, এইগুলো ক্লিন করার জন্য আমার গার্বেজ মাস ফাঁস করতে হবে, তো অত ক্লিন করলে আমি প্রসেস দেখাতে পারবো না, আমি আবার আর একটা জায়গাতে যাবো ক্লিন। আর একটা জিনিস বলে দিচ্ছি, টেস্টের ক্ষেত্রে কখনো কখনো কি হয়, ওনারা ইচ্ছে করে তোমার কোয়ালিটি, তোমার কতটা নলেজ আছে জাজ করার জন্য একটু প্রবলেমেটিক ক্রোমা দিতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে, আবার ক্রোমা নাও দিতে পারে অন্য কিছু, বাট 90% শর্টের ক্ষেত্রে ক্রোমা দিয়েই থাকে। তো সেখানে ক্রোমা কিন্তু লেয়ার বা ব্রেকডাউন করে কিন্তু তোমাকে কাজ করতে হতে পারে। ব্রেকডাউন করা মানে এটা একটা লেয়ারে পুরোটা বের করতে হবে, বাট কখনো কখনো কি হয়, একটা এই ক্যারেক্টারের একদিকে লাইট একরকম, তো সেই দিকটা কি হয়, সেই দিকে একরকম ভাবে লাইট সোর্সের জন্য একদিকে বেশি ডার্ক আছে একদিকে, সেই ক্ষেত্রে তোমাকে ব্রেকডাউন করে করে জিনিসটা ঠিক করতে হয়, ঠিক আছে? মানে কালারটা চেঞ্জ করে করে ব্রেকডাউন করে করে একদিকটা বেরিয়ে গেল, ধরো ক্যারেক্টারের এই দিকটা আলাদা ব্রেকডাউন করে একবার কমা বের করলাম, আবার এই দিকটা একবার বের করলাম, ওইভাবে পারফেক্টলি বেরোয়। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমি চলে যাব আলফাতে, আবার চেক করবো। এবার আলফাতে এখানে প্রমিনেন্টলি হচ্ছে কিনা দেখা যাবে, যদি কিছু ভুলভাল হয় তাহলে আবার এখানে রিফাইন করতে হবে বারবার, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডে চেঞ্জ করে করে চেঞ্জ করে করে ক্লিন করব, তারপর আদার্স অপশন দিয়ে আরো ফিল্টার করব, তারপরে কোথাও যদি প্রবলেম হয় আমরা উপর দিয়ে গার্বেজ মাস্ক ফেলতে পারি, ঠিক আছে? তো মোটামুটি এইভাবে রিফাইন করলে বেরিয়ে যাবে। তো এবার আমরা কি করব, আমরা একটু এফজিতে যাবো, ফোরগ্রাউন্ডে, ফোরগ্রাউন্ডে দেখো একটু ক্লিন করলাম, দেখো ব্যাকগ্রাউন্ডে হালকা রয়ে গেছে, তো এগুলো একটু ফুল স্ক্রিন একটু করি, ডিটি করলাম, ফুল স্ক্রিন করলাম। এভাবে কি লাইটেও তোমরা করতে পারবে, আইবিকে গ্রিসমো দিয়ে করতে পারো, ঠিক আছে? এইখানটা একটা প্রবলেম লাগবে, এই যে একটা অত কমপ্লিকেশনে যাবোই, কি করতে পারি আমরা, এই দুটো মাস করতে, এই মাসটা এখানে একটু ঢুকে দিতে পারি ছোট্ট করে, তাহলে এখানে শেপটা গোলমাল হয়ে গেলে এদিকে ঘেঁটে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে এইগুলো বুদ্ধি লাগানোর ব্যাপার, এইগুলো অনেক সময় ফ্রেশার্স লেভেলে গিয়ে ওটা বা এখানে গিয়ে ক্লিক করতে পারে না। তো তো এটা একটু এই দিকে করে দিলাম, মা- এটা দেখো আউট হয়ে গেল, এটা কিন্তু আউট হয়ে গেল। তাহলে আমি শেপটাকে ঠিক রাখার জন্য কি করলাম, দুপাশে দুটো মাস্ক দিয়ে ঘিরে দিলাম, এটা একটু করে দিলাম, তাহলে এটা বাদ পড়ে গেল। মানে আমার এখানে কোনো প্রবলেম কিছু নেই, তো আমি তো আগে দেখে নিচ্ছি এটা স্ট্যাটিক টাইপেরই রয়েছে, খুব একটা মেজর
মুভমেন্ট কিছু নেই, তোমার কাজটা বেরিয়ে গেল। এবার দেখো, এবার এখানে গেলাম। আচ্ছা, দেখো এবার মোটামুটি একটা বেরিয়ে গেছিল, খুব সিম্পল। আর তোমরা কিছু ভাববে না যে খুব ওনারা ইচ্ছা করে প্রচুর টাস্ক ইভেন্ট দিয়ে দেবে। এবার এখানে কালারের জার্ক আছে এবং সিসি গুলো ম্যাচ করতে হবে, ঠিক আছে? তো এই, এটা একটা সিম্পল শর্ট ছিল, ঠিক আছে? এই শর্টটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার এই শর্টটা যেমন আছে, রেন্ডার যে তোমরা জানো, এখানে কি করতে হয়, আমাদের রাইট নোড লাগাতে হয়। এই যে রাইট নোড লাগে, সরি, শর্ট কেস নিশ্চয়ই জানো, কন্ট্রোল শিফট এক্স মারলে চলে আসে। এবার রাইট নোড লাগিয়ে, আর এখানে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, এখানে গ্রেন ফ্রেন ম্যাচ করতে হবে, সিসিটা ম্যাচ করতে, সিসিটা ম্যাচ হয়নি, এটা ম্যাচ করতে হবে, আদার প্রসিডিউর গুলো করতে হবে। এবার রেন্ডার মেরে আমার একটা এমওভি, যদি না বলা কিছু, একটা এমওভি দিয়ে দেওয়া উচিত। আর একটা, যেহেতু যে ফরম্যাটে আউটপুট ওরা দিয়েছে সেই ফরম্যাটে একটা সিকোয়েন্স রেন্ডার দিয়ে দেওয়া উচিত। যেমন এইখানে ইনপুটে যাও, এল লেয়ার এল ওয়ান এল টু মানে লেয়ার ওয়ান লেয়ার টু এইভাবে দিচ্ছে, এটা ইএক্সআর রেন্ডার দিয়েছে। তো তুমিও এখানে ইএক্সআর এর রেন্ডারটা একবার দিয়ে দিও, ঠিক আছে? ইএক্সআর এ এটা একটা রেন্ডার দিয়ে দিও। তাহলে কি হবে, একটা সিকোয়েন্স রেন্ডারও পেয়ে গেল, আর একটা এমওভি দেখার জন্য দিয়ে দাও। ব্যাস। আর অলওয়েজ তো তোমার এটা সেভ ফাইল রইলো, ঠিক আছে? আর যেটা সেভ করেছিলাম, কি সেভ অলওয়েজ করবে, ঠিক আছে? সেভ না করলে তুমি কাজটা করে যাবে, বাই চান্স ভুল হয়ে গেলে কিন্তু খুব মুশকিল। এখানে ইনপুট, এখানে ঢুকলাম, আহ, কোথায় যে করছিলাম কাজটা, এখানে কম্পোজিশন টেস্টের মধ্যে আউটপুট, না, এবিসিডি টেস্ট এর মধ্যে নিউ ফাইল, তাহলে এখান থেকে পাথটা কপি করলাম, ফাইল, সেভ কম্পাস, এই যে নিউ ফাইল, এর মধ্যে আমি নাম দিয়ে দিই, কি দিলাম, ধরো কম্প V01, এটা ভার্সন 1। ভার্সন আপ করে সবসময় সেভ করতে হয়, কেন করতে হয়, কিছুক্ষণ ছাড়া ছাড়া, মানে একটা টাইম ছাড়া ছাড়া ভার্সন আপ করে যদি সেভ করো, তাহলে নেক্সট ফাইলটা নেক্সট ফাইলটা কিছু প্রবলেম হয়ে গেলে আগের ফাইলটা থেকে কিছু কাজ রিকভার করতে পারো। সেই জন্য অলওয়েজ ভার্সন আপ করে সেভ করে রাখবে, ওকে? তো এটা একটা বেসিক জিনিস ছিল, ওটা দেখালাম, ওকে? এবার কেন এটা ইম্পর্টেন্ট, টেস্টটা করার পর তোমাকে এখানের উপরেই কিন্তু কোয়েশ্চেন গুলো করবে, ঠিক আছে? এগুলো একটু একটুখানি সাজিয়ে নাও। এবার এটা কিন্তু ডিরেক্টলি এখানে দুটো মাছ না ইউজ করে, এখান থেকে ডিরেক্টলি এই মাছটা ইউজ করে কিন্তু অ্যাড করতে পারতে, এটা একটা, ঠিক আছে? ব্যাস, হলো এটা। আচ্ছা, এবার আমাদের এটা কাজটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার আমার কাছে আর একটা ফাইল আছে, নিউ কম্পোজিটিং এর। তো অ্যানিমেশনের প্রচুর কোম্পানিজ গুলো কি করে, ওখানে হয়তো ক্রোমার বেসিসে সেরকম নাও দিতে পারে, পুরোটা পাস কম্পোজিটিং এর উপর ফাইল দিতে পারে। তো আমার কাছে একটা পাসেরও ফাইল রয়েছে, আমি দেখে দেবো, টাস্ক 1 টাস্ক 2, ঠিক আছে? টাস্ক 1 এখানে টাস্ক 1 দিবি, এটা নতুন একটা আমি নিউ ওপেন করেছি, এখানে নিয়ে নিলাম। এবার তুমি দেখো এখানে কি করে, দেখো এখানে ডেপ ক্রিয়েট করার জন্য কি করে, এরকম আলফা রেন্ডার ফাইল তোমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? দেখো, আচ্ছা আচ্ছা, অনেক পাসেস থাকে ডেপ ক্রিয়েট করার জন্য। থ্রিডিতে মায়া বা আদার কোনো থ্রিডি সফটওয়্যার থেকে প্রচুর কিন্তু রেন্ডার এরকম দিয়ে দেবে, অকুলেশন, ডিফিউজ, শ্যাডোজ, এরকম পাসেস কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে। সেই পাসগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে কাজগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে?
তো এবার এই পাসগুলো নিশ্চয়ই তোমরা পাস কম্পোজিটিং জিনিসগুলো পড়েছো। মাল্টিপল লেয়ার থাকবে, লেয়ারগুলোকে মার্চ করিয়ে তোমাদেরকে আউটপুটটা দিতে হবে। ওকে, এবার দুটো জিনিসই যাই হোক সবই লেয়ারের ফান্ডা, ঠিক আছে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমরা চেষ্টা করছি এই উইকই আমরা খুব তাড়াতাড়ি একটা তোমাদের এই স্পেশাল যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এর উপর একটা পাস কম্পোজিটিং এর উপর একটা মাস্টার ক্লাস প্রোভাইড করে দেবো। তো টেস্ট দেওয়ার আছে যাতে তোমাদের রিভাইজড হয়ে যায়, ওই ক্লাসটা প্লিজ সবাই জয়েন করো। তাহলে যে রিসেন্ট ভ্যাকেন্সিটা বেরিয়েছে ওখানে এক্সামগুলো তাহলে অনেকটা ভালোভাবে তোমরা ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। আর আমরা জানিও না কোম্পানি কতগুলো পাসেস দেবে, বেসিক্যালি ওরা চারটে পাঁচটা ছটা 10টার মধ্যে লেয়ারই দেয়, ওগুলোকে শুধু মার্চগুলো করতে হবে, ঠিক আছে। তো জাস্ট স্যাম্পল কিছু ফাইলস আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আর আরো কিছু আমাদের কাছে ফাইল ছিল। তো দেখো আরেকটা কোম্পানি, দেখো ইএক্সআর ফাইল আছে, রেফারেন্স। ওকে, এটা মানে এরকম টেস্ট কিন্তু প্রচুর কোম্পানি দেয়, দেখো এটা, সরি, এটা একটা রেফারেন্স আউটপুট। এবার কি হয়েছে, কোনো কোনো কোম্পানি কি করে স্টিলেতে আউটপুট দিয়ে দেয়, বিকজ একটা এমওভি ফাইল হলে তার সাইজ হেভি হতে পারে। তো অনেক সময় কি করে একটা স্টিল জাস্ট ফ্রেম জেপিজিতে একটা স্ক্রিনশট মেরে দিয়ে দেয় রেফারেন্স হিসেবে, ওর সাথে সাথে তোমাকে ইনপুটটা ম্যাচ করতে হয়। আর কখনো কখনো এমওভি দিয়ে দেয়, যেমন এই কোম্পানিটা টেস্টের জন্য একটা এমওভি আউটপুট দিয়ে দিয়েছে। এবার দেখো সেপারেট করে করে এখানে ওরা টেস্ট ফাইলগুলোকে দিয়েছে, বিজি আলাদা, প্লেট আলাদা। প্লেট, এই নামগুলো নিশ্চয়ই এই নামগুলোর সাথে তোমরা ফ্যামিলিয়ার, যে যখনই কোনো কোম্পানিতে যখন টেস্ট হয়, তো টেস্টের ফাইল ফরম্যাট ওয়াইজ, দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে, ফাইল ফরম্যাট ওয়াইজ কিছু গাইডলাইন দিয়ে দেয়, যেমন এখানে 2048 1080, তো এই ফরম্যাটে ফাইলস গুলো দেওয়া আছে। তো তোমাদের সেটিংস গুলো দেখতে হবে এই সেটিংসে প্রপারলি হচ্ছে কিনা। ওকে, তো ওটা ডিপেন্ড করে ওটা কোম্পানিতে কি টাইপের টেস্ট দেবে, বাট মোস্টলি তোমাদের স্যাম্পল টেস্টে দেওয়া হয়। ওকে, তো আমি তোমাদেরকে দেখালাম এবার কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমি আগের ফাইলটা এখনো যেটা করলাম এটা আমি ডিলিট করে দিই। ধরো ধরো এই টেক্সট ফাইলটা তোমরা কাজ করবে, ঠিক আছে। এবার তুমি ধরো এখানে যদি আমি কালার কারেকশন করি, কালার কারেকশনের জন্য কালার কারেকশন মোড আছে, কালার হুইল দিয়েও আমরা করি কালার কারেকশন, কালার কারেকশন, ঠিক আছে, প্রচুর অপশনস রয়েছে। এবার তোমাকে বলা হবে যে সাপোজ এরকম বলতে পারে যে এটা কোন, কিভাবে তুমি সিসিটা ম্যাচ করে, কি কি অপশনস গুলো তুমি চেঞ্জ করেছো, কি কি ভ্যালুজ তুমি পুট করেছো, তো তোমাকে জিজ্ঞাসা করবে, তখন তুমি কিভাবে ক্ল্যারিফাই করবে। ধরো তুমি ফাইলে কালার কারেকশন নোড না ইউজ করে এখানে কালার স্পেস, কালার ফেস দিয়ে কিছুটা চেঞ্জ করেছো, হতে পারে কালার ট্রান্সফার দিয়ে কিছু করেছো, হতে পারে তোমার মতো ভাবে তুমি কিছু কিছু জিনিস করে করে দিয়েছো। কিন্তু কিছু কিছু কোম্পানি গাইডলাইনে নোডও মেনশন করা থাকবে যে আমাদের এই অপশন গুলো ইউজ করে করতে হবে। তুমি যদি কিছু মেনশন না করা থাকে তাহলে তুমি নিজের মতো ভাবে তুমি কালার কারেকশনটা ম্যাচ করাতেই পারো। কিন্তু এটা যেন না হয় ইন্টারভিউর সময় যে তুমি একটা আলাদা নোড ইউজ করেছো কিন্তু আনসার দিচ্ছ আলাদা, তাহলে কি বোঝা যাবে যে তুমি তোমার নিজের কাজটা নিজে করোনি। হতে পারে অফলাইন টেস্ট হচ্ছে, সরি অফলাইন না অনলাইন টেস্ট হচ্ছে, তাহলে বুঝবে কি তুমি তোমার নিজের কাজটা ঠিকঠাক করোনি, কেউ তোমাকে বলে দিয়েছে তুমি করে দিয়েছো কিন্তু তোমার নিজের কাছে কোনো নলেজ নেই। বোঝা গেল? আচ্ছা, এবার তোমাকে ট্রান্সফর্ম নোডটা কেন ইউজ করে, তখন তোমাকে প্রপারলি ক্ল্যারিফাই করতে হবে যে ট্রান্সফর্ম নোডের কাজটা কি। বোঝা গেল? আচ্ছা, এখানে মার্চ নোডটা কেন ইউজ করেছো। আচ্ছা, আর তো এই সব কোশ্চেন গুলো কিন্তু তোমাকে করতে পারে। আচ্ছা, একটা অপশন দেখাচ্ছি, ব্যাকড্রপ। ব্যাকড্রপটা সবাই জানো নিশ্চয়ই, অনেক বেশি যদি নোড হয়ে যায়, অনেকটা বড় যদি নোড ট্রি হয়ে যায়, তখন কিছু জিনিস কিন্তু আমাদেরকে আলাদা আলাদা করে সেগ্রিগেট করে দিতে হয়। যেমন ধরো এই পার্টটা, এই পার্ট আছে, আমি
কালারসের এগুলোকে আমি একটু সরিয়ে দিচ্ছি এখানে। ধরো এইটা আমাদের ফিমেল ক্যারেক্টারটা, ঠিক আছে, ফিমেল ক্যারেক্টার। তাহলে এই ব্যাকড্রপটা তুমি দিয়ে এখানে আইডেন্টিফাই, এটা দিয়ে আইডেন্টিফাই করে নিতে পারো যে এটা ফিমেল ক্যারেক্টার। তাহলে এখানে এইখানে নামটা দিতে হবে। আসছে না কেন? আচ্ছা হ্যাঁ, চলে এসছে চলে এসছে চলে এসছে লেখা। তো তোমাদেরকে খুব আইডেন্টিফাই করতে পারো, আর এটা তোমার কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। ধরো তুমি একটু এই টাইপের কিছু কালার দিয়ে তুমি আইডেন্টিফাই করে দিও আর কি, ঠিক আছে। তো এগুলো কি এগুলো তোমরা করতে পারো, দয়া করে দিলাম, ঠিক আছে। তো এগুলো কালার দিয়েও কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারো যে এটা একটা ক্যারেক্টার, ঠিক আছে। তো এইভাবে তোমরা করতে পারো। বড় নোটটির ক্ষেত্রে যদি হয়ে যায় তাহলে এটা কিন্তু তোমাদের করতে হতে পারে। ওকে। আচ্ছা, এবার আমরা সেম জিনিস আসি যদি তোমাদেরকে আফটার এফেক্টসে করতে বলা হয়। তাহলে আফটার এফেক্টসের কিছু পাইপলাইনের কিছু ব্যাপার থাকে, ঠিক আছে। আমি জানি না কোন সফটওয়্যারে কোন কোম্পানি কি করতে হবে, আমি তো একটা কোম্পানির কথা ভেবে তোমাদের সাথে ডিসকাশন করছি না। তো মোস্টলি ধরে নেবে অল ওভার ওয়ার্ল্ডে কম্পোজিটিং এর জন্য মিউট অ্যান্ড আফটার এফেক্টস ইউজ হয়। কিছু কিছু কোম্পানি হয়তো ফিউশন বা আদার্স এখন এরকম সফটওয়্যার ওরা ডেভেলপ করে কোনো কোনো হাউসে। কিন্তু তোমরা যদি লেয়ার বেস সফটওয়্যার আফটার এফেক্টস জানো আর নোড বেস সফটওয়্যার নিউট জানো তাহলে প্রবলেম হওয়ার কথা নয়। কোনো কোম্পানি হতেই পারে তোমাদের অন্য সফটওয়্যার ট্রেন করে, কিন্তু সফটওয়্যার জানাটা কোনো ব্যাপার নেই। অ্যাস্থেটিক্স পার্ট বা তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে কাজ করাটা কখনোই কোনো রকম ভাবে প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো এখানে আমি এখানে আফটার এফেক্টস কেন দেখাচ্ছি, আফটার এফেক্টস এর কিছু সেটিংস এর ব্যাপার আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি এখানে এখানে কি আছে, এই যে অপশনটা এটা সবাই নিশ্চয়ই জানো, ক্রিয়েট নিউ কম্পোজিশন। মানে এখানে যে ফুটেজটা তুমি ফেললে এই ফুটেজটাকে সিলেক্ট করে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, সিলেক্ট করে ডিরেক্ট যদি এখানে ফেলে দেওয়া হয় তাহলে ওই অ্যাসপেক্ট রেশিওতেই কম্পোজিশনটা ক্রিয়েট হয়ে যাবে। তার মানে সাইজ নিয়ে তোমাকে কোনো টেনশন নিতে হবে না। ওকে, কম্পোজিশন সাইজ, এটা কিন্তু গাইডলাইনের মধ্যে এটা থাকে। তুমি নিজের মধ্যে যদি কম্পোজিশন সাইজে কাজ করো তাহলে তো মুশকিল হতে পারে। তাহলে এটা নিয়ে যদি ডিরেক্ট এখানে ফেলে দাও তাহলে কম্পোজিশন সাইজে ও চলে যাবে। এবার তুমি মাল্টিপল লেয়ার গুলো এখানে ফেলে ফেলে কাজগুলো করতে পারো। যেমন এখানে কি কি লেয়ার আছে আমি একটু দেখে নিই। প্লেট এখানে গেল, এখানে ধরো বিজি আছে, একটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা নিচে। এবার ডেফিনেটলি এখন দেখা যাবে না কারণ এটাকে রিমুভ করা হয়নি, এখানে ক্রোমা আছে বা মাস্কিং করে যাবে কাজ করা। এবার এখানে প্রচুর লেয়ার হলে ম্যানেজ করার জন্য তোমাকে কিন্তু এখানে একটা অপশন আছে, লেয়ারে গেলাম, প্রি কম্পোজ। প্রি কম্পোজ করা মানে ওয়ান টাইপ অফ গ্রুপিং। তো এই প্রি কম্পোজ করে কিন্তু কাজ করতে হয়। ধরো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমি জাস্ট না, এটা ডবল ক্লিক করে আবার কিন্তু এই জিনিসটা ধরে। এবার কখনোই এগুলো ছেড়ে দেবে না, কেউ কেউ ব্ল্যাঙ্ক ছেড়ে দেয়, প্রপারলি নাম দিয়ে করবে। এটা 16 লেয়ার সবাই জানো। আর কাজগুলো করার পরে প্রথম অর্গানাইজ হতে গেলে খুলে দেখবে প্রপার নামগুলো আছে কিনা। এটা আফটার এফেক্টস এর ক্ষেত্রে খুব দেখা হয়। আফটার এফেক্টস যে কোনো কোম্পানি টেস্টের জন্য প্রপার ফাইল ম্যানেজ করে কাজ, খুব আনঅর্গানাইজড ওয়ে থেকে করবে না, প্রি কম্পোজ করে করে কাজ করবে। বারবার বলছি, কোনো কোম্পানি কি আফটার এফেক্টস এর টেস্ট দিতে যাও, প্লিজ এখানে প্রি কম্পোজ করে করে প্রপার লেয়ার সাজিয়ে সাজিয়ে ভালো করে কিন্তু কাজ করবে। বা এখানে ক্লিক করলে মেন লেয়ারে চলে আসবে।
ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা স্টুডেন্টরা ভীষণ ভুল করে এপিএস প্রবলেম। এই এই বছরে 2025 জাস্ট 12 ডিসেম্বর নিশ্চয়ই তোমরা অনেকেই জেনে থাকবে, এবং তোমরাও হয়তো প্রাইজ পেয়ে থাকতে পারো, ফার্স্ট সেকেন্ড থার্ড এর উইনার হয়েছে। ক্যানভাসের ক্ষেত্রে প্রচুর স্টুডেন্টের কাজ রিজেক্টেড হচ্ছে বিকজ অফ এপিএস প্রবলেম। আফটার এফেক্টসেও এপিএস প্রবলেমটা কিভাবে চেক করতে হয়, মানে ফাইল ইম্পোর্ট করার পর আমি দেখে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি একবার। যে কোনো ফাইলকে প্রথম আমি সব ডিলিট করে দিচ্ছি পুরো, ঠিক আছে? শুরু থেকে আমি জাস্ট এপিএসটা দেখাচ্ছি। এই এখানে টেক্সটটা ধরলাম 2K, ঠিক আছে? এটা ড্র্যাগ করে করতে হয়, এছাড়া তোমরা আদার্স অপশন তো নিশ্চয়ই জেনে থাকবে, শর্ট কিস কন্ট্রোল আই করে বা এখানে ফাইলে গিয়ে রাইট ক্লিক করবে, ইন্টারপ্রেট ফুটেজ মেন। এখান থেকে ওর ফ্রেম রেটটা, এর ফিজিক্যাল ফ্রেম রেটটা এখান থেকে বোঝা যায়। বুঝতে পারছো? অরিজিনাল যে ফ্রেম রেট এখান থেকে বোঝা যায়। তোমার যে চেঞ্জ করতে হয় এখান থেকে চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু কাজ কমপ্লিট করার পরে কখনো চেঞ্জ করতে হবে না। এখানে 24 করে তারপর এখান থেকে ফেলো, তবে কিন্তু ঠিক হবে, না হলে কিন্তু পুরো জিনিস ঘটে যায়। তাহলে কোথা থেকে করলাম? এখানে একবার ফেলে দিলে হবে না, এটা ডিলিট করে দিতে হবে। ফুটেজ জাস্ট ফেলবো, রাইট ক্লিক, ইন্টারপ্রেট ফুটেজ মেন, ইন্টারপ্রেট ফুটেজ মেন। এখানে করে এই যে মেন অপশনসে গিয়ে ফ্রেম রেট, অ্যাজিউম দিস ফ্রেম রেট 24 ফ্রেম পার সেকেন্ড। এফপিএস প্রবলেম হলে কিন্তু ভীষণ মুশকিল। আর রেজুলেশনের প্রবলেমটা সলিউশন আমি তোমাকে দিয়ে দিলাম, এখান থেকে ডিরেক্টলি এখানে চলে যাবে, গিয়ে এখানে ফেললে অটোমেটিকলি নিয়ে নেবে। এবার কম্পোজ সেটিংসে গিয়ে তুমি সাইজ দেখে নাও, 20481018। এবার আমি নিউকে যাই, নিউকে করেছিলাম, নিউকে দেখতে পাচ্ছি, দেখো 2048, বুঝতে পারছি? তো এই জিনিসগুলো বেসিক গাইডলাইন, এগুলো কিন্তু প্রপারলি তোমাদের মেনটেন করতে হবে। এগুলো যদি মেনটেন না করো তাহলে কিন্তু প্রবলেম করে হচ্ছে। আর তোমাদের মোস্টলি কোয়েশ্চেন এই টেস্ট ফাইলের উপরই করবে। যে কোনো কোম্পানি কিন্তু টেস্ট নেবে, খুব সিম্পল কোয়েশ্চেন অ্যান্সার সিস্টেম তোমার থেকে করবে। ওকে, আচ্ছা, মোটামুটি জিনিসটা আমি দেখিয়ে দিলাম। আর ভয় পাওয়ার কিছু কারণ নেই, স্মার্টলি টেস্টটা দেবে, এবং টেস্ট ফাইলের ইনস্ট্রাকশন আগে ফলো করবে, ইনস্ট্রাকশন ফলো করে এইগুলো ফলো করে তারপর কাজটা করবে, ঠিক আছে? চেষ্টা করবে ক্রোমা যদি রিমুভ করতে দেয় তাহলে এজেস গুলো যাতে প্রপারলি ক্লিন হয়, ঠিক আছে? দরকার হয় আলাদা আলাদা মাস্কিং করে করে আলাদা আলাদা লেয়ারের উপরে ক্রোমা রিমুভ করবে। পাস কম্পোজিটিং এর জন্য যদি হয় তাহলে আলাদা আলাদা লেয়ার গুলোকে নিয়ে আসার পর ওদের চ্যানেল গুলোকে ঠিকঠাক অন করে কার ওপর কোনটা চাপাচ্ছ, কোন চ্যানেল, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড, মিডগ্রাউন্ডে কোন কোনগুলো কি থাকবে সেগুলো ভালো করে চেক করে তারপরে কিন্তু কাজটা করবে। ওকে, তো আজকের জন্য এইটুকুই ছিল। তো আমি আমার এন্ডে যেইগুলো বলার, যে যে গাইডলাইন গুলো দেওয়ার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারো। জাহাঙ্গীর, বোঝা গেল জিনিসগুলো? হ্যাঁ স্যার। ওকে, হেল্প হবে কিছু? হ্যাঁ স্যার, এই জিনিসটা ক্লিয়ার আছে। আচ্ছা, নেক্সট স্নেহা। না স্যার, নেই, বুঝেছি সবই। আর প্রত্যুষ? হ্যাঁ স্যার, যে যে প্রবলেমগুলো হচ্ছিল ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এগুলোই ছিল। আর রিকোয়েস্ট করব তোমরা কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করার জন্য বারবার প্র্যাকটিস গুলো চালিয়ে যাও, ঠিক আছে? আর একটা শরীরের পার্টটাও কিন্তু ইমপ্রুভ করা দরকার, বিকজ ফার্স্ট অফ অল শরীর কোম্পানি চেক করবে। তোমাদের শরীর বা পোর্টফোলিও যদি ভালো না হয় তাহলে কিন্তু টেস্ট তোমাদের কোম্পানি পাঠাবে না, ওখানে কিন্তু তোমাদের রিজেক্টেড করে দেবে। ওকে, আর প্রচুর ফ্যাকাল্টিরা আমাদের কাছে এসে, মানে আমার কাছে এসে একই জিনিস বলতে হবে যে কিছু স্টুডেন্ট আছে যারা পোর্টফোলিওগুলো এখন ডেভেলপ করে না। তো এটা কিন্তু একদম উচিত না। ধরো ডে টু ডে বেসিসে তুমি ক্লাসেস গুলো করছো, অনগোয়িং নতুন জিনিস শিখছো, তার বিশেষে শরীর যেটা বানালে সেটা কিন্তু এক্সিলেন্ট কোয়ালিটি বা ভীষণ ভালো কোয়ালিটি কিন্তু কখনো হবে না। ওটা এক্সট্রা অর্ডিনারি তখনই হবে যখন তুমি একটা সাবমিশন করে দিলে, করে দেওয়ার পরে তুমি ফ্রি মাইন্ডে ভালো করে বসে যে আমার একটা সাবমিশন তো হয়ে গেছে, এবার আমি আরএনডি করি। এবার ওগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করার দরকার, যে আচ্ছা ঠিক আছে আমার শরীর হবে একটা, শরীর হয় 4টে শট, কিরকম আমি আমি একটু অনলাইনে একটু স্টাডি করি।
যে আমার শর্টগুলোকে কিভাবে ভালো করা যায়, কি ভালো শর্ট নিলে আমাদের শরীরটা ভালো হবে, ওকে, কি ডিউরেশন হবে, কি টাইপের শর্ট নিলে, কিছু স্যাম্পল দেখি, কিছু মুভির শর্ট থেকে কালেক্ট করো, ওকে। তো এই জিনিসগুলো কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। না যদি যাও তাহলে কিন্তু তোমাদের শরীরটা কখনো ডেভেলপ করবে না। আর খুব ভালো করে কিন্তু স্মার্টলি তোমাদের টেস্টটা দিতে হবে। তার জন্য প্র্যাকটিসটা লাগবে, পার ডে 7-8 ঘন্টা যদি প্র্যাকটিস করো, কোয়েশ্চেন আনসার অনেক পরে আসবে, প্রথমে আসবে ভালো করে টেস্টটা দিতে হবে, তার আগে শরীর। তারপর তো বললাম সিম্পল কোয়েশ্চেন করবে তোমাদের কাজের বেসিসে, সিভিতে রং ইনফরমেশন দেবে না, সেগুলোই জিজ্ঞাসা করবে। আর যখন কাজগুলো করবে, মনে রাখবে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে ঠিকঠাক ভাবে যেন এক্সপ্লেন করতে পারো, এক্সপ্লেন করাটা ভীষণ দরকার, ওকে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু কোয়ারিজ থাকলে আমাকে ইমেল করতে পারো। আর এই রিসেন্ট যে ভ্যাকেন্সিটার জন্য তোমরা অ্যাপ্লাই করেছো, ওর বেসে একটা মাস্টার ক্লাস তোমাদের প্রোভাইড করা করা হবে, চেষ্টা করো সবাই জয়েন করো ওখানে। স্পেশালি ওই ভ্যাকেন্সির ওপর কিছু গাইডলাইন তোমাদেরকে প্রোভাইড করা হবে, ওকে। চলো, থ্যাংক ইউ, স্যার, বাই। হ্যাঁ, আমার একটা বলো রিকোয়েস্ট আছে স্যার। বলো বলো। স্যার বলছি, পরে কোনো একটা ক্লাসে একটু সিজি কম্পোজিটিং আর শ্যাডো ম্যাচিং এর উপর যদি কোনো একটু কিছু ইন্ট্রোডাকশন হোক বা বিষয়টাকে যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, আর তো সেশন নেই, আমি বলে দেবো। হ্যাঁ স্যার, ওকে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমি নোট করে নিলাম, করে দিচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।